আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে স্বাগত জানাই, অভিনন্দন জানাই আপনাদের। দেশ এবং দেশবাসীর সাফল্যকে সামনে আনার এক শক্তিশালী মঞ্চ মন কি বাত। সম্প্রতি এমন সাফল্য প্রত্যক্ষ করল দেশ, দিল্লির গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিট চলাকালীন। বহু রাষ্ট্রপ্রধান, শিল্পজগতের নেতৃত্ব, উদ্ভাবক এবং স্টার্টআপ জগতের সঙ্গে জড়িত মানুষজন এআই ইম্প্যাক্ট সামিটের জন্য একত্রিত হয়েছেন ভারত মণ্ডপমে। আগামী দিনে এআই শক্তির প্রয়োগ কিভাবে করবে দুনিয়া, সেই প্রসঙ্গে নির্ণায়ক হয়ে দেখা দিয়েছে এই শীর্ষ সম্মেলন। বন্ধুরা, শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃত্ব এবং প্রযুক্তি সংস্থার সিইওদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হলো আমার। এআই সামিটের প্রদর্শনীতে বিশ্ব নেতৃত্বকে অনেক কিছু দেখালাম আমি। দুটো বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই আমি। শীর্ষ সম্মেলনে এই দুটো পণ্য সারা পৃথিবী থেকে আসা নেতৃত্বকে খুব প্রভাবিত করেছে। প্রথম পণ্যটি ছিল আমুলের বুথে। এতে বলা হয়েছে কিভাবে পশুরোগের চিকিৎসায় আমাদের সাহায্য করছে এআই, আর কিভাবে 24x7 এআই এর সহায়তায় কৃষক নিজের ডেয়ারি আর পশুদের হিসাব রাখে। বন্ধুরা, দ্বিতীয় পণ্যটি যুক্ত ছিল আমাদের সংস্কৃতির সঙ্গে। গোটা বিশ্বের নেতৃত্ব এটা দেখে বিস্মিত হয়েছেন যে কিভাবে আমরা এআই এর সাহায্যে আমাদের প্রাচীন গ্রন্থ, আমাদের প্রাচীন জ্ঞান, আমাদের পাণ্ডুলিপি সংরক্ষিত করছি, আজকের প্রজন্মের উপযোগী করে তুলছি। বন্ধুরা, প্রদর্শনীতে দেখানোর জন্য বেছে নেওয়া হয়েছিল সুশ্রুত সংহিতা। প্রথম ধাপে দেখানো হয় যে কিভাবে প্রযুক্তির সহায়তায় আমরা পাণ্ডুলিপির ছবি সংশোধন করে সেটাকে পাঠযোগ্য করে তুলছি। দ্বিতীয় ধাপে এই চিত্রকে মেশিনের পড়বার উপযোগী বানানো হয়েছে। পরের ধাপে মেশিনের পাঠযোগ্য লিপি পাঠ করেছে এক এআই অবতার। এবং তার পরের ধাপে আমরা এও দেখিয়েছি যে কিভাবে এই অমূল্য ভারতীয় জ্ঞান বিভিন্ন ভারতীয় ভাষা এবং বিদেশি ভাষায় প্রযুক্তির সাহায্যে অনুবাদ সম্ভব। ভারতের প্রাচীন জ্ঞানকে আধুনিক অবতারের মাধ্যমে জানার ব্যাপারে বিপুল আগ্রহ দেখান বিশ্ব নেতৃত্ব। বন্ধুরা, এই শীর্ষ সম্মেলনে এআই ক্ষেত্রে ভারতের অদ্ভুত ক্ষমতা দেখার সুযোগ পেল দুনিয়া। এই সময় 3টে মেড ইন ইন্ডিয়া এআই মডেলও সামনে এনেছে ভারত। এখনও পর্যন্ত সবথেকে বড় এআই শীর্ষ সম্মেলন ছিল এটা। এই শীর্ষ সম্মেলন ঘিরে তরুণদের উৎসাহ আর উদ্দীপনা ছিল দেখার মতো। প্রতিটি দেশবাসীকে এই শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য অভিনন্দন জানাই আমি। বন্ধুরা, আমি প্রায়শই বলি যে যারা খেলাধুলা করে তারা বিকশিত হয়। খেলা আমাদের একত্রিতও করে। এখন আপনারা টি-20 বিশ্বকাপের খেলা দেখছেন হয়তো, আর আমার দৃঢ় বিশ্বাস যে ম্যাচ দেখার সময় অনেকবার আমাদের নজর বিশেষ কোনো এক খেলোয়াড়ে আটকে যায়। জার্সি অন্য দেশের, কিন্তু নাম শুনে মনে হয় আরে এ তো আমাদের দেশের। তখন হৃদয়ের কোনো এক কোণে হালকা একটা আনন্দ অনুভব হয়, যেহেতু সেই খেলোয়াড় ভারতীয় বংশোদ্ভূত আর তিনি খেলছেন সেই দেশের হয়ে যেখানে বসত করছে তার পরিবার। তারা নিজের নিজের দেশের জার্সি পরে মাঠে নামেন এবং সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে সেই দেশের প্রতিনিধিত্ব করেন। কানাডা দলে সর্বাধিক ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আছেন। দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার জন্ম পাঞ্জাবের গুরুদাসপুরে হয়েছিল। নবনীত ধালিওয়াল চণ্ডীগড়ের। এই তালিকায় হর্ষ ঠাকার, শ্রেয়াস মোবারের মতো বেশ কিছু নাম রয়েছে যারা কানাডার পাশাপাশি ভারতেরও গৌরব বৃদ্ধি করছেন। আমেরিকা দলের বেশ কিছু মুখ ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে এসেছেন। আমেরিকা দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল গুজরাটের অনূর্ধ্ব-16 এবং অনূর্ধ্ব-18 দলের হয়েও খেলেছেন। মুম্বাইয়ের সৌরভ, হরমিত সিং, দিল্লির মিলিন্দ কুমার, এরা সকলে আমেরিকা দলের গর্ব। ওমানের দলে বেশ কয়েকজন মুখ আছেন যারা আগে ভারতের আলাদা আলাদা রাজ্যে খেলেছেন।
যতীন্দর সিং, বিনায়ক শুক্লা, করণ, জয়, আশিসের মতো খেলোয়াড়রা ওমানের ক্রিকেটে শক্তিশালী ভিত। নিউজিল্যান্ড, ইউএই ও ইতালি দলেও ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রা নিজেদের জায়গা করে নিচ্ছেন। এমনই কত কত ভারতীয় বংশোদ্ভূত ক্রীড়াবিদ আছেন যারা নিজের দেশের গৌরব বৃদ্ধি করছেন, সেখানকার যুবশক্তির কাছে প্রেরণা হয়ে উঠছেন। ভারতীয়তার এই তো বিশেষত্ব, ভারতীয়রা যেখানেই যান নিজের মাতৃভূমির শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকেন আর আপন কর্মভূমি অর্থাৎ যে দেশে বসবাস করেন তার বিকাশেও সহায়তা করেন। আমার প্রিয় দেশবাসী, যে কোনো বাবা মার কাছে নিজের সন্তান হারানোর থেকে বড় দুঃখ আর কিছুই হতে পারে না। শিশুকে হারিয়ে ফেলার কষ্ট তো আরও গভীর। কিছুদিন আগে আমরা কেরালার এক নিষ্পাপ শিশু আলিন সেরিন আব্রাহামকে হারিয়েছি। মাত্র 10 মাস বয়সে সে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কল্পনা করুন, ওর সামনে পুরো জীবন ছিল যা অকস্মাৎ শেষ হয়ে গেল। কত না স্বপ্ন আর আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রয়ে গেল। ওর বাবা মা যে কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন তা ভাষায় ব্যক্ত করা যায় না। কিন্তু এতটা গভীর বেদনার মধ্যেও আলিমের পিতা অরুণ আব্রাহাম এবং মা সেরিন এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যাতে প্রত্যেক দেশবাসীর হৃদয় তাদের প্রতি সম্মানে ভরে উঠেছে। তারা আলিনের অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই একটি সিদ্ধান্ত থেকে বোঝা যায় তাদের চিন্তাভাবনা কতটা উদার ও ব্যক্তিত্ব কতটা মহৎ। একদিকে তারা নিজেদের সন্তান হারানোর শোকে নিমজ্জিত ছিলেন, কিন্তু পাশাপাশি অপরকে সাহায্য করার ভাবনায় তাদের হৃদয় পরিপূর্ণ ছিল। তারা চাইতেন কোনো পরিবারকে যেন এমন দিন দেখতে না হয়। আলিন সেরিন আব্রাহাম আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার নাম দেশের অল্পবয়সী অঙ্গদানকারীদের মধ্যে যুক্ত হয়েছে। বন্ধুরা, সম্প্রতি ভারতে অঙ্গদান নিয়ে সচেতনতা ক্রমশ বাড়ছে। এতে সেই সব মানুষদের সাহায্য হচ্ছে যাদের এর প্রয়োজনীয়তা আছে। পাশাপাশি দেশের মেডিকেল রিসার্চও এতে শক্তিশালী হচ্ছে। অনেক সংস্থা এবং মানুষ এই ক্ষেত্রে অসাধারণ কাজ করছেন। বন্ধুরা, কেরালার আলিনের মতোই এমন অনেক মানুষ আছেন যারা অঙ্গদানের মাধ্যমে কাউকে নতুন জীবন প্রদান করছেন। যেমন দিল্লির লক্ষ্মী দেবীজি, তিনি গত বছর কেদারনাথ যাত্রা করেছিলেন। এর জন্য তাকে 14 কিলোমিটার ট্রেকিং করতে হয়েছিল। আপনারা শুনে বিস্মিত হবেন যে উনি এই যাত্রা হার্ট ট্রান্সপ্লান্টের পর করেছিলেন। তার হৃদযন্ত্র কেবল 15% কাজ করছিল। এই অবস্থায় তিনি এক ডোনারের হার্ট পেয়েছিলেন যার মৃত্যু হয়েছিল। এরপর তো তাঁর জীবনই বদলে গেল। পশ্চিমবঙ্গের গৌরাঙ্গ ব্যানার্জি 2 বার নাথুলা গিয়েছেন, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট। আর গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি এই অভিজ্ঞতা অর্জন করেছেন তার লাং ট্রান্সপ্লান্টের পর। রাজস্থানের সিকারের রামদেব সিংকে কিডনি প্রতিস্থাপন করাতে হয়েছিল। এখন তিনি ক্রীড়াক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব দেখাচ্ছেন। বন্ধুরা, অনুপ্রেরণা যোগানোর মতো এমন অনেক উদাহরণ আপনারা দেখতে পাবেন। এ থেকে এই কথাটা আবারও প্রমাণ হয় যে একজন মানুষের সৎ উদ্যোগ অসংখ্য মানুষের জীবন বদলে দিতে পারে। যারা এই ধরনের মহৎ কাজ করছেন, আমি মন থেকে তাদের সকলের প্রশংসা করছি। আমার প্রিয় দেশবাসী, আজাদি কি অমৃত মহোৎসব চলাকালীন লাল কিল্লা থেকে আমি 5 পণের কথা উল্লেখ করেছিলাম, যার মধ্যে একটি ছিল দাসত্বের মানসিকতা থেকে মুক্তি। আজ দেশ দাসত্বের প্রতীকগুলিকে পিছনে ফেলে ভারতের সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যাপারগুলোকে গুরুত্ব দিচ্ছে। এই উদ্দেশ্যে আমাদের রাষ্ট্রপতি ভবনও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কাল অর্থাৎ 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব পালিত হবে। সেই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের কেন্দ্রীয় প্রাঙ্গণে শ্রী রাজাগোপালাচারীর মূর্তি উন্মোচন করা হবে। তিনি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। তিনি সেই সমস্ত মানুষদের মধ্যে একজন ছিলেন যাঁরা ক্ষমতাকে পদ হিসেবে নয়, সেবা হিসেবে দেখতেন। জনজীবনে তাঁর ব্যবহার, আত্মসংযম এবং স্বাধীন চিন্তাভাবনা আজও আমাদের অনুপ্রাণিত করে।
দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পরেও রাষ্ট্রপতি ভবনে ব্রিটিশ আধিকারিকদের মূর্তিগুলো রাখা ছিল, কিন্তু দেশের মহান সন্তানদের জায়গা দেওয়া হয়নি। ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্সের মূর্তিও রাষ্ট্রপতি ভবনে রাখা ছিল। এখন সেই মূর্তির জায়গায় রাজাজির মূর্তি স্থাপন করা হবে। রাজাজি উৎসব চলাকালীন রাজা গোপালাচারীর উপর একটি প্রদর্শনীও চলবে। এই প্রদর্শনী 24শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ অবধি চলবে। সময় সুযোগ করে আপনিও সেটা অবশ্যই একবার দেখতে যাবেন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাত অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছিলাম। এরপর দেশ জুড়ে ডিজিটাল অ্যারেস্ট এবং ডিজিটাল ফ্রড নিয়ে সমাজে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু এখনও আমাদের চারপাশে এমন ঘটনা ঘটে চলেছে যা ক্ষমার অযোগ্য। নির্দোষ মানুষকে ডিজিটাল অ্যারেস্ট এবং আর্থিক জালিয়াতির নিশানা করা হচ্ছে। অনেক সময় জানা যাচ্ছে কোনো প্রবীণ নাগরিকের সারা জীবনের সঞ্চয় ঠকিয়ে নিয়ে নেওয়া হয়েছে। কখনো সেই অর্থ প্রতারণা করে নেওয়া হয় যা কেউ সন্তানের পড়াশোনার ফিস দেওয়ার জন্য সঞ্চয় করেছিল। ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার খবরও আমরা পাচ্ছি। কেউ ফোন করে এবং বলে, আমি একজন বড় আধিকারিক বলছি, আপনাকে কিছু ডিটেলস শেয়ার করতে হবে। এরপর সরল সাদাসিধে মানুষ সেটাই করে বসছেন। সেই জন্য আপনার সচেতন থাকা এবং সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা সবাই কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার অর্থাৎ নিজের গ্রাহককে জানুন, এই প্রসেসটির সঙ্গে নিশ্চয়ই পরিচিত। মাঝে মাঝে যখন আপনার কাছে আপনার ব্যাংক থেকে কেওয়াইসি আপডেট অথবা কেওয়াইসি করার মেসেজ আসে, তখন মনে প্রশ্ন ওঠে, আমি তো প্রথমেই কেওয়াইসি করিয়ে রেখেছি, তাহলে আবার কেন? আপনাদের কাছে আমার অনুরোধ, বিরক্ত হবেন না। এটা আপনাদের অর্থের সুরক্ষার জন্যই। আমরা সবাই জানি আজকাল পেনশন, সাবসিডি, বিমা, ইউপিআই সবকিছুই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। এই জন্যই ব্যাংক মাঝে মাঝে কেওয়াইসি করায়, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। হ্যাঁ, এরই মধ্যে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যে প্রতারক সে ভুয়ো কল করে, SMS আর লিঙ্ক পাঠায়, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আর এমন প্রতারকদের ফাঁদে পা দেওয়া যাবে না। কেওয়াইসি অথবা কেওয়াইসি শুধুমাত্র নিজের ব্যাংকের শাখা বা অফিসিয়াল অ্যাপ বা অথরাইজড মিডিয়াম থেকেই করাবেন। ওটিপি, আধার নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধিত তথ্য কাউকেই জানাবেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের পাসওয়ার্ড মাঝে মধ্যে অবশ্যই বদলাবেন। যেমন ঋতু পরিবর্তনের সঙ্গে খাদ্যাভ্যাস বদলে যায়, বেশভূষা বদলায়, সেই রকমই নিয়ম করে কিছুদিন অন্তর আপনাকে আপনার পাসওয়ার্ডও পরিবর্তন করতে হবে। বন্ধুরা, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ের ওপর আর্থিক সাক্ষরতা সপ্তাহর আয়োজন করেছিল। আর্থিক সাক্ষরতার এই অভিযান এখন পুরো বছর ধরে চলবে। এই জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের মেসেজ মাথায় রাখবেন আর আপনার কেওয়াইসি আপডেট রাখবেন। মনে রাখবেন, সঠিক কেওয়াইসি সময় মতো কেওয়াইসি অ্যাকাউন্ট সুরক্ষিত রাখে। হয়ে উঠুন সক্ষম নাগরিক, কারণ সক্ষম নাগরিকই বানায় মজবুত এবং আত্মনির্ভর ভারত। আমার প্রিয় দেশবাসী, আমাদের কৃষকরা শুধুমাত্র অন্নদাতাই নন, তারা ধরিত্রীর সত্যিকারের পূজারী। মাটিকে সোনা বানানো কি, এটা আমাদের কৃষকদের থেকে শেখা উচিত। আর আমাদের আজকের কৃষকেরা তো ঐতিহ্য আর প্রযুক্তি দুটোই সঙ্গে নিয়ে চলেন। আমার এটা দেখে খুশি হয় যে আমাদের কৃষকেরা এখন শুধুমাত্র উৎপাদন নয়, বরং গুণমান, ভ্যালু এডিশন আর নতুন নতুন বাজারের দিকেও মনোযোগ দিচ্ছেন। ওড়িশার হিরোদ পটেল নামের এক তরুণ কৃষকের তথ্যটি খুবই প্রেরণামূলক। প্রায় 8 বছর আগে তিনি তাঁর বাবা শিবশঙ্কর পটেলের সঙ্গে প্রথাগত পদ্ধতিতে ধান চাষ করতেন, কিন্তু তারপর উনি চাষবাসকে নতুন দৃষ্টিতে দেখা শুরু করেন। নিজের জমির পুকুরের ওপর উনি মজবুত জালের কাঠামো তৈরি করেন,
তার উপর লতানে সবজি ফলান, পুকুরের চারপাশে কলা, পেয়ারা আর নারকেল লাগান, আর পুকুরের জলে মাছ চাষ শুরু করেন। অর্থাৎ একই জায়গায় প্রথাগত চাষও চলছে, সবজি, ফল, মাছও হচ্ছে। এর ফলে জমির উন্নততর ব্যবহার করা গেছে, জল বাঁচানো গেছে, আর অতিরিক্ত আমদানিও সম্ভব হয়েছে। এখন দূর দূরান্ত থেকে কৃষকেরা তাঁর মডেল দেখতে আসে। বন্ধুরা, কেরালার ত্রিশূর জেলার এমন এক গ্রাম আছে যেখানে একই ক্ষেতে 570 রকমের ধান চাষ হয়। এর মধ্যে স্থানীয় প্রজাতি আছে, হার্বাল প্রজাতি আছে, আবার অন্য রাজ্য থেকে নিয়ে আসা প্রজাতিও আছে। এটা শুধু চাষ নয়, বীজের বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার এক মহান অভিযানও। আমাদের কৃষকদের পরিশ্রমের ফল পরিসংখ্যানে স্পষ্ট। ভারত আজ বিশ্বে সবথেকে বড় চাল উৎপাদনকারী দেশ। 15 কোটি টনের উপর চাল উৎপাদন কম কথা নয়। আমরা আমাদের প্রয়োজন পূরণ করে বিশ্ব ফুড বাস্কেটেও যোগান দিচ্ছি। বন্ধুরা, এখন তো কৃষিজ পণ্য অত্যন্ত সহজে আকাশপথে বিদেশে পৌঁছে যাচ্ছে। কর্ণাটকের নঞ্জনগুড কলা, মহীশূর পানের পাতা, ইন্ডি লেবু মলদ্বীপে পাঠানো হয়েছে। এই কৃষিপণ্য তার স্বাদ ও গুণমানের জন্য প্রসিদ্ধ এবং তাদের জিআই ট্যাগও দেওয়া হয়েছে। আজকের কৃষকরা কোয়ালিটি চান, কোয়ান্টিটিও বাড়াচ্ছেন, আর নিজেদের পরিচয়ও তৈরি করছেন। আমার প্রিয় দেশবাসী, গত বছর এই সময় মহাকুম্ভর সেই আশ্চর্য চিত্র আপনাদের নিশ্চয়ই মনে আছে। সঙ্গম তটে উপচে পড়া জনস্রোত, বিশ্বাসের প্লাবন আর স্নানের সেই পবিত্র মুহূর্তে যেন ভারত তার নিজের সনাতন চেতনার মুখোমুখি হচ্ছিল। বন্ধুরা, মহাকুম্ভর ওই ধারা, ওই মাঘ মাস, ওই শ্রদ্ধার ধ্বনি যখন উত্তর থেকে দক্ষিণের দিকে এগোতে থাকে, তখন তা এক নতুন রূপ নেয়। বন্ধুরা, কেরালাতে ভারতপুঝা নদীর তীরে তিরুনাবায়াতে এক প্রাচীন পরম্পরা রয়েছে, মামাঙ্গম। একে বহু মানুষ মহা মাঘ মহোৎসব বা কেরালা কুম্ভ বলে থাকেন। মাঘ মাসে পবিত্র নদীতে স্নান আর ওই মুহূর্তটিকে চিরস্মরণীয় করে রাখা হল এই উৎসবের মূল মন্ত্র। সময়ের সঙ্গে সঙ্গে এই পরম্পরা হারিয়ে গিয়েছিল। প্রায় 250 বছর ধরে এই উৎসব সেইভাবে পালিত হচ্ছিল না যেমনটি আগে হতো। কিন্তু আজ আমাদের দেশ আবার আমাদের ঐতিহ্যকে চিনতে পারছে। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। এবার কোনো রকম ঘোষণা ছাড়াই কেরালা কুম্ভ সফলভাবে আয়োজিত হয়েছে। মানুষ একে অপরকে এ সম্বন্ধে বলেছেন, জনে জনে সংবাদ পৌঁছে গেছে, আর দেখতে দেখতে শ্রদ্ধাবনত মানুষ তিরুনাবায়াতে পৌঁছে গেছেন। বন্ধুরা, মহাকুম্ভই হোক বা কেরালা কুম্ভ, এ কেবল স্নানের উৎসব নয়, এ স্মৃতির পুনর্জাগরণ, এ সংস্কৃতির পুনর্জাগরণ। উত্তর থেকে দক্ষিণ নদী আলাদা হতে পারে, উপকূল আলাদা হতে পারে, কিন্তু বিশ্বাসের ধারা এক, এটাই ভারত। বন্ধুরা, আমাদের দেশে সেই মানুষরাই সর্বদা জনগণের হৃদয়ে বাস করেন, যারা সমাজের কল্যাণের জন্য কাজ করেন। নিজেদের ভালো কাজগুলোর মধ্যে জনসাধারণকে প্রাধান্য দেন। আম্মা জয়ললিতাজি এমনই এক জনপ্রিয় নেত্রী ছিলেন। 24শে ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। তামিলনাড়ুর মানুষের সঙ্গে তাঁর কি গভীর সম্পর্ক ছিল তা আজও আমার সে রাজ্যে গেলে চোখে পড়ে। আম্মা জয়ললিতাজির কথা উঠলেই তামিলনাড়ুর লোকদের চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের নারী শক্তির সঙ্গে তাঁর যোগ তো আরও বিশেষ ছিল। এটা এই জন্যেই আরও হয়েছে কারণ সরকারে থাকার সময়ে তিনি মা, বোন এবং কন্যাদের জন্য বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছেন। রাজ্যে আইন ব্যবস্থাকে সফল রাখার জন্যেও তিনি বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। দেশভক্তি তার অন্তরে পরিপূর্ণ ছিল। তার সঙ্গে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও তিনি ছিলেন গর্বিত। আম্মা জয়ললিতাজির সঙ্গে যত দেখা সাক্ষাৎ, যত কথাবার্তা হয়েছে, তাঁর সব স্মৃতি আজও আমার মনে একেবারে সজীব রয়েছে। গুজরাটে 2002 এবং 2012 সালে অনুষ্ঠিত আমার দুটি শপথগ্রহণ অনুষ্ঠানেই তিনি যোগ দিয়েছিলেন।
আমরা দুজনেই যখন নিজের নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম তখন গুড গভর্নেন্স জাতীয় বিষয় নিয়ে প্রায়ই আমাদের মধ্যে কথাবার্তা হতো। আম্মার চিন্তাধারা একেবারে স্পষ্ট ছিল এবং বিচার বিবেচনাও ছিল অত্যন্ত পরিণত। এ ছিল তার একটি বড় বৈশিষ্ট্য। বেশ কয়েক বছর আগে পোঙ্গলের পবিত্র উৎসবের সময়ে তিনি আমাকে একবার মধ্যাহ্নভোজনের জন্য চেন্নাইতে আমন্ত্রণ করেছিলেন। তাঁর সেই স্নেহভরা অনুভব আমার কাছে অবিস্মরণীয় হয়ে আছে। আবার একবার আমি তার উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা জানাই। জয়ললিতা আবার গলক্ক ইয়েন নিনৈবঞ্জলিগল সমুদায়ত্তিরক্কু আবার অট্রিয় সেবি ইয়ঙ্গম নিনৈবিল ইরুক্কুম। জয়ললিতাজির জন্য আমার শ্রদ্ধা, জনগণের জন্য তাঁর সেবা, তাঁর কাজ চিরকাল স্মরণে থেকে যাবে। আমার প্রিয় দেশবাসী, এখন আমি কথা বলবো আমার প্রিয় সম্ভাবনাময় ছোট বাচ্চাদের সঙ্গে। সেই সব বাচ্চা এই সময়ে যাদের পরীক্ষা চলছে। আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই এ মাসের শুরুতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি দেখেছ আর তা থেকে কিছু শিখতেও পেরেছ। কিন্তু তারপরেও আমি জিজ্ঞাসা করব, পড়াশোনার জন্য তোমরা বেশি টেনশন নিচ্ছ না তো? আমার প্রিয় ছোটরা, তোমরা তো সবাই এক্সাম ওয়ারিয়ার্স। আমার বিশ্বাস যে তোমরা সকলেই খুব মন দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। হ্যাঁ, এই সময়ে একটু ভয় পাওয়াও খুবই স্বাভাবিক। কখনো মনে হয় সব মনে থাকবে কি থাকবে না, আবার কখনো চিন্তা হয় সময় কম পড়ে যাবে না তো। তোমরা একা নও, সব প্রজন্মের বাচ্চারাই এরকম দুশ্চিন্তায় ভুগেছে। মনে রাখবে, তোমাদের গুরুত্ব কিন্তু মার্কশিট দিয়ে ধার্য হবে না। কাজেই নিজের ওপরে ভরসা রাখো। যা পড়েছ সেটাই পুরো মন দিয়ে লেখো, আর যেটা পারলে না সেই প্রশ্নটিকে মনকে ভারাক্রান্ত করতে দেবে না। আরেকটি কথা, নিজের বাবা মা, শিক্ষকদের সঙ্গে কথা বলতে থাকো। তাঁদের কাছে তোমার প্রচেষ্টাই তোমার পরিচয়, নম্বর নয়। তোমরা পরিশ্রম করলেই তাঁরা খুশি থাকেন। আমার পুরো ভরসা আছে যে তোমরা পরীক্ষাতেও সফল হবে এবং সেই সঙ্গে নিজেদের জীবনেও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছতে পারবে। বন্ধুরা, এখন রমজান চলছে। এই পবিত্র মাসের উপলক্ষে আমি সকলকে শুভকামনা জানাই। কিছুদিন পরেই আসছে হোলির পরব, অর্থাৎ রং গুলাল আর হাসি খুশি আনন্দে ভরা সময় দুয়ারে হাজির। আপনারা সকলে নিজেদের পরিবার এবং আপনজনদের নিয়ে সানন্দে সকল উৎসব উদযাপন করুন। আর হ্যাঁ, কিছু মন্ত্র সবসময় মনে রাখবেন, যেমন ভোকাল ফর লোকাল। আমাদের হোলি কিংবা অন্যান্য উৎসবে এমন অনেক জিনিস ঢুকে পড়েছে যা আদতে বিদেশি। এদের উৎসব থেকে, হোলি থেকে দূরে রাখুন। যা স্বদেশী তাকেই গ্রহণ করুন। যখন আপনারা স্বদেশী জিনিস কেনেন তখন তার মাধ্যমে দেশকে আত্মনির্ভর করে তোলার অভিযানকেও শক্তি যোগান। বন্ধুরা, মন কি বাতের জন্য প্রতি মাসেই আমি আপনাদের অনেক পরামর্শ পাই। আপনাদের পাঠানো সেই সব বার্তা, দেশের নানান কোণে লুকিয়ে থাকা বহু অনন্য প্রতিভার সন্ধান মেলে। নিজের সংকীর্ণ স্বার্থের বাইরে গিয়ে সমাজের জন্য কিছু করতে পারার অনেক প্রেরণাদায়ক কাহিনী আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে। আপনারা এভাবেই নিজেদের প্রয়াস বজায় রাখবেন। আমি আপনাদের বার্তার অপেক্ষায় থাকব। আবার একবার আপনাদের এবং আপনাদের পরিবারকে আমি আসন্ন উৎসবের মরশুমের জন্যে অজস্র শুভকামনা জানাই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।